আমি একটু জাস্ট সাউন্ডটা চেক করে নিচ্ছি আর কি, তারপর আমরা শুরু করবো আড্ডাটা। সাউন্ডটা চেক করে নিচ্ছি আর কি, তারপর আমরা সাউন্ড পারফেক্ট আছে। তো যাই হোক, আমরা প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে আমরা এই আড্ডাটা আবার শুরু করলাম। কারণ আমাদের এই বর্তমান পরিস্থিতি, যেটা আপনাদেরকে গতকাল লাইভেও আমরা বলেছি বিষয়টি, স্নেহা ইভেন বলেছে এটা। তাই মানে আমরা বেশ কিছুদিন এই আড্ডাটি আমরা স্থগিত রেখেছিলাম, বাট কিছু করার নেই। মানে আমরা যে মিডিয়ামে কাজ করি সেখানে আমরা এই জিনিসটাকে আমাদেরকে চালাতে হবে সবকিছুর সাথে। আমরা অবশ্যই মানে আমাদের মধ্যে যে প্রতিবাদের আগুনটা এখন জ্বলে আছে সেটাকে আমরা জিইয়ে রাখবো, এবং যতক্ষণ না সেটার কোনো সুরাহা হচ্ছে, বিচার পাচ্ছি আমরা, এটা আমার মনে হয় চলবে। এবং খুবই একটা আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো আজকের আড্ডাতেও আমার মনে হয় যে ছবিটা নিয়ে আমরা কথা বলবো, এবং আমাদের সাথে যে মানুষটি আছে, সাম্প্রতিক সময়ে যে ছবিটি মুক্তি পেয়েছে পদাতিক, তিনি ইয়ং মৃণাল সেন হিসেবে সেই ছবিতে অভিনয় করেছেন। আমাদের সাথে আছে পৌরক সামন্ত। থ্যাংক ইউ সো মাচ পৌরকদা আমাদের এই আড্ডাতে আসার জন্য। এবং এরকম একটা পরিস্থিতিতে আমরা করছি, সেটা একটু খারাপও লাগছে, বাট কিছুই মানে বলার নেই আর কি বিষয়টা নিয়ে। এবং আমরা যে ছবিটা নিয়েও আজকে কথা বলবো, আমার মনে হয় যে মানুষটার গল্প সেই ছবিতে তুলে ধরা হয়েছে, তিনিও এরকমই কিছু পরিস্থিতি তার ছবির মধ্যে দিয়ে বারবার তুলে ধরতে চেয়েছেন। তো যাই হোক, তোমাকে ওয়েলকাম আমাদের এই আড্ডাতে। থ্যাংক ইউ। তো আমরা শুরুতে যেটা আর কি কথা বলি যে বিষয়টা নিয়ে, যে মানে আমাদের যারা অতিথি আসেন তাদেরকে জিজ্ঞাসা করি তাদের ছোটবেলাটা বা তাদের যে শুরুটা সেটা কিরকম ছিল আর কি। তো তুমি যদি একটু আমাদেরকে তোমার ছোটবেলা বা তোমার যে বেড়ে ওঠাটা সেটা নিয়ে একটুখানি যদি মানে বলো আর কি। মানে তোমার কি বেড়ে ওঠা এই কলকাতা শহরেই? না, ঠিক কলকাতাতে মানে একেবারে প্রপার কলকাতাতে নয়। আমার জন্ম হচ্ছে কলকাতার উপকণ্ঠেই, বজবজে। সেখানেই মানে আমার মানে প্রাথমিক বেড়ে ওঠাটা। তারপর মানে প্রায় ধরো মানে ওই কিশোর বয়স নাগাদ আমি প্রথম মানে কলকাতায় আসি আর কি। তার আগে মানে হ্যাঁ, একটা বিষয় আছে যে কলকাতারই একটি স্কুলে আমি পড়াশুনো করতাম, মানে যাতায়াত করতাম, যাতায়াত করেই পড়াশুনো করতাম, মানে সেইটুকুই ছিল আমার কলকাতার এক্সপোজার আর কি। বালিগঞ্জ স্কুলে পড়তাম, হাই স্কুল। তা সেই সূত্রে আমার কলকাতার সঙ্গে প্রাথমিক পরিচয় আর কি। তো তোমার এই মানে অভিনয়ের পোকাটা আর কি কবে থেকে ছিল? মানে ছোটবেলা থেকেই কি তুমি অভিনয়ের সাথে যুক্ত ছিলে, নাকি তার পরবর্তীতে? না, একেবারেই না। মানে অভিনেতা আমি মানে একেবারেই আমি মানে সেটা সব জায়গাতেই বলি যে আমি একেবারেই পাকে চক্রে অভিনেতা আর কি। মানে ব্যাপারটা হচ্ছে যে মানে আমি থিয়েটার করি মানে বেশ ছোটবেলা থেকেই। সেটা ধরো মানে ক্লাস 10-11 এই সময় থেকে, পড়ার সময় থেকে থিয়েটার করতাম আর কি। মানে সেটা প্রথমে পাড়ার থিয়েটার, স্কুল কলেজের থিয়েটার, তারপর একটা সময়ের পর মনে হয় যে এটা আর একটু পোক্ত হলে হয়, তখন গ্রুপ জয়েন করি কলকাতারই একটি, তাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করি। সেখান থেকে একটা সময়ের পর বেরিয়ে আসি, ফ্রিল্যান্স করতে শুরু করি। প্রায় 9 বছর মতন হয়ে গেল বোধহয় মোটামুটি। আমি মানে আপাতত আমার কোনো দল নেই, আমার নিজস্ব, আমি কোনো দলের সদস্য নই সরাসরি ভাবে। মানে আমি বিভিন্ন ঘুরে কাজ করি আর কি। এটা করতে করতেই আর কি মানে এবার দেখো মানে ব্যাপারটা হচ্ছে যে প্রথমে যে থিয়েটার করতে আসা সেটা কিন্তু একেবারেই অভিনেতা মানে হয়ে মানে অভিনেতা হব এই ভেবে আসাই নয় আর কি। মানে আমি একটা সময় নিজে ক্লিনিক্যাল ডিপ্রেশনের রোগী ছিলাম, মানে আমাকে ওষুধ খেতে হতো রীতিমতো। সেই জায়গা থেকে আমাকে বার করে নিয়ে আসে আমার থিয়েটার, আমার থিয়েটারের চর্চা। মানে এই যে এতগুলো মানুষ একসাথে কমিউন করে থাকে থিয়েটারে, মানে শোয়া বসা
গল্প করা, খাওয়া সবটাই যে একসঙ্গে হতে পারে, সেই বিশ্বাসটা তৈরি করার পেছনে থিয়েটারের একটা বিরাট ভূমিকা আছে আর কি। এবং সেটা যেহেতু ফিল্মেও কাজে লাগে, ফলে আমার মনে হয় যে সেদিক থেকেও মানে থিয়েটারের লোকেরা বোধহয় এদিক থেকে খানিকটা একটু হলেও মানে মানে একটা প্রিকনসিভড একটা ব্যাপার নিয়ে আসে, ফলে ফিল্মের ক্ষেত্রেও কাজ করতে সুবিধেই হয় আর কি। এই আর কি, মানে মানে অভিনয় করতে একেবারেই আমার আশা নয় আর কি, মানে আমি তুমি কি একেবারেই মানে ক্যামেরার পিছনে পিছনে থাকতে কি পছন্দ করো, নাকি মানে মানে বলছো যে অভিনয় করার জন্য আমি তাই ছিল। হুম। কারণ আচ্ছা, তুমি যখন একটু বলছো হয়তো, যে হ্যাঁ হ্যাঁ একটু হয়তো সাউন্ডের অসুবিধা হতে পারে, পাড়ায় গণেশ পুজো হচ্ছে, মানে সেটাতে আমার কোনো হাত আচ্ছা। আচ্ছা, নেই। না না না, সেটা তো কোনো হাত থাকে না, হ্যাঁ সেটাই। আহ আহ, না, আমি একটা জিনিস জিজ্ঞাসা করব, যেটা তুমি বললে আর কি, মানে ঘটনাচক্রে তুমি মানে এই থিয়েটারের সাথে যুক্ত হয়েছো, মানে এই থিয়েটারের সাথে হুম। যুক্ত হওয়াটা মানে কিভাবে হয়ে উঠলো, মানে তোমার মানে হঠাৎ করে থিয়েটারটাকেই তুমি বেছে নিয়েছো কেন, মানে এটাও একটা ব্যাপার। মানে ধরো আরো তো বিভিন্ন আর্ট ফর্ম ছিল ধরো, মানে তার পাশে মানে তোমার কি অভিনয়ের হুম। প্রতি একটা কোথাও বা তুমি সিনেমা দেখা বা নাটক দেখা, এগুলো কি তোমার একটা মানে অভ্যাসের জায়গাতে ছিল? হুম। না না, সেই অভ্যাস বরং আমার অনেক পরে এসেছে, মানে সেটা থিয়েটার করার আচ্ছা। সূত্রে এসেছে। না, ব্যাপারটা যেটা হচ্ছে যে থিয়েটার কেন করতে এসেছি, এটা মানে খুব ভালো প্রশ্ন একটা। মানে ওই যে বললাম না যে একটা সময় মানে মানে আমার একটা বিশ্বাসই চলে গেছিল মানে সামাজিকতায়, মানে এই যে সমাজের যূথবদ্ধতা, আমাদের একসাথে বেঁচে থাকা, সেই বিশ্বাসটা কোথাও গিয়ে আমার ডিপ্রেশনের কারণে বা নানা অন্যান্য কারণে, পারিবারিক কিছু ব্যাপারও ছিল সেই সময়, ফলে এই বিশ্বাসটা একটু নড়ে গেছিল। সেই বিশ্বাসটা আমাকে ফিরিয়ে দেয় থিয়েটার। মানে এই যে একটা কালেকটিভ আর্ট ফর্ম, মানে আমি হুম চাইলে আমি ছবিও আঁকতে পারতাম, কিন্তু একাই আঁকতে হতো। হুম। আমি চাইলে লিখতেও পারতাম, কিন্তু সেটা আমাকে একাই লিখতে হতো। কিন্তু থিয়েটার যেটা আলাদা যেটা করলো, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর থেকে, বিভিন্ন শ্রেণী থেকে উঠে আসা মানুষ, তারা একসাথে কিছু একটা করার চেষ্টা করছেন, একটা শিল্প তৈরি করার চেষ্টা করছেন। মানে তারা কেউই হয়তো খুব সেই অর্থে ট্রেন্ড নন বা খুব হুম স্কিলড নন, কিন্তু স্কিল প্রত্যেক মুহূর্তে চর্চা করতে করতে তৈরি হয়। এবার সেই যে প্রসেসটা, মানে আই লাভ দ্যাট প্রসেস অ্যাকচুয়ালি, মানে সেই সেই জায়গা থেকেই সম্ভবত থিয়েটারের প্রতি প্রেম আর কি। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছি। তো মানে হুম। থিয়েটার ফলে থেকে এই, এই হুম হুম হুম, বলো বলো বলো, বলো কি বলছিলে বলো। না না, বলো বলো, আমি আমি আসলে মানে এই স্ট্রিমে বোধহয় একটা দেরি হয়ে পৌঁছাচ্ছে কথা, এরকম কিছু একটা হচ্ছে বোধহয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমি হ্যাঁ, যেটা মানে বলছো আর কি, এটা একদমই ঠিক। মানে মানে থিয়েটার বলি বা সিনেমা বলি, এটা মানে একসঙ্গে একটা ইউনিট অনেকজন ওয়াইজ, মিলে বিভিন্ন। হ্যাঁ একটা হুম, ইউনিট ওয়াইজ কাজ হয়, কারণ আমি মনে করি যে ফিল্ম এবং থিয়েটার দুটোই তো একটা, কি বলবো, মিডিয়াম। দুটো আলাদা আলাদা মিডিয়াম হলেও জিনিসটার প্রসঙ্গটা কিন্তু একই, যে একটা অভিনয় ওখানেও যেমন থাকে এখানেও তেমন থাকে, লাইট এবং সাউন্ড সবই থাকে, শুধু হয়তো ক্যামেরাটা থাকে না সামনে, যেটা ফিল্মের ক্ষেত্রে যেটা থাকে সেটা হয়তো থিয়েটারের ক্ষেত্রে থাকে না। মানে থিয়েটারের ক্ষেত্রে হয়তো গলাটা অনেকটা উঁচু ভয়েস করে কথা বলতে হয় হয়তো, যেটা আমি, কারণ আমি থিয়েটারের নই, আমি খুব যেটুকু জানি। হুম হ্যাঁ বুঝতে পেরেছি, মানে হ্যাঁ মানে ব্যাপারটা হোলিস্টিক্যালি অনেকটা আলাদা আর কি, মানে মাধ্যম হুম হিসেবে হুম। হুম দেখতে হয়তো মানে দেখতে বা অ্যাপ্রোচে হয়তো অনেকটা মিল আছে, কিন্তু হুম ব্যাপারটার যেভাবে গড়ে ওঠে সেই ব্যাপারটা অনেকটা আলাদা আর কি, প্রসেসটা হ্যাঁ, অনেকটা আলাদা। একদম। মানে থিয়েটার ফার মোর তো হোলিস্টিক, হুম, মানে বুঝতে পারছো, মানে একদমই একই তাই। সঙ্গে থিয়েটারের মানুষকে অভিনয় যেমন করতে হয়, সাইমালটেনিয়াসলি গান গাইতে জানতে হয়, সাইমালটেনিয়াসলি হ্যাঁ, নাচতে খানিক জানতে হয়, নাচতেও জানতো, খানিকটা এক্স্যাক্টলি। ভালো জানতে হয়, খানিকটা কস্টিউম হ্যাঁ ডিজাইন জানতে, খানিকটা মিউজিক ডিরেকশন জানতে হয়, মানে
এই যে একটা হোলিস্টিক চর্চা, হ্যাঁ হ্যাঁ মানে এই যে আমরা মানে এই যে অনেক জ্যাক অফ অল মানে হুম সেইটা মানে আমার মনে হয় যে সেটা মানে মানে একজন সামাজিক মানুষ হয়ে উঠতেও অনেক বেশি সাহায্য করে আর কি। এবং একদমই আমার তাই মনে হয় আরেকটা জিনিসও খুব হেল্প করে। আমি খুব অল্প সময়ে থিয়েটার করেছি যেহেতু, মানে সেটা আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা থেকে আমি বলছি যে একটা খুব ডিসিপ্লিনও তৈরি হয় আমার মনে হয়। মানে একটা নির্দিষ্ট সময়ে সবকিছু করা এবং সেটাকে খুব প্রপারলি জিনিসটাকে এক্সিকিউট করা, সেই বিষয়টা আর কি। এবং একটা কোথাও হয়তো কল শো আছে, সেখানে সবাই মিলে একসাথে যাওয়া একটা বাসে করে, বা সেখানে সমস্ত জিনিসপত্র যেগুলো মানে থিয়েটারের যেগুলো প্রপস হিসেবে আমরা ইউজ করি সেগুলোকে নিয়ে যাওয়া। তো এইগুলোর মধ্যেও একটা আমার মনে হয় জীবন আছে আর কি। হুম 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 এবং একদমই একটা একদমই। আমার মনে হয় থিয়েটার হচ্ছে একটা এক্সারসাইজের একটা ব্যাপার, মানে সব সব ডিপার্টমেন্টের লোক একসাথে হয়তো কাজ করছে, এরকম একটা ব্যাপার। হুম, না এই যে বললাম যে ডিপার্টমেন্টাল ভাগটা হুম ফিল্মে যতটা প্রিডমিনেন্ট, থিয়েটারে ততটা হুম নয়। সেইটাই মজা, সেইটাই অ্যাকচুয়ালি হ্যাঁ মজার জায়গা। এই যে মানে তুমি যে একদম এক্ষুনি যে মানে এই ডিসিপ্লিন বা ইত্যাদি বিষয়গুলো বললে, ডিসিপ্লিন বলো, টাইম ম্যানেজমেন্ট বলো বা যাই বলো, সেগুলোর অ্যাকচুয়ালি প্রয়োজনটা ওই জায়গা থেকেই হয়। মানে হ্যাঁ, হ্যাঁ, ধরো হ্যাঁ। হুম একটু একটু মানে একটু হুম, হুম। ধান ভানতে শিবের গীত, সেটা হচ্ছে ধরো ধরো মানে একটা থিয়েটার জেনারেলি কলকাতা শহরের মঞ্চগুলোতে শুরু হয় 6:30 থেকে, ঠিক আছে? হুম অ্যাকচুয়ালি 6:30 থেকে থিয়েটারটা দেখতে শুরু করেন। হুম, তার আগে মানে তার আগের দিন থেকে অ্যাকচুয়ালি আমাদের প্রিপারেশনটা শুরু হয়। মানে ধরো যে দলের থিয়েটার, সেই দলের যে গোডাউনে সেখানে জিনিসপত্র গোছানো শুরু হয়। সেখান থেকে সেট কিভাবে অডিটোরিয়াম অব্দি যাবে সেই প্রসেসটা শুরু হয়ে যায়। পরের দিন সকালবেলায় অডিটোরিয়াম ঢোকে, সেখান থেকে সেটটা স্টেজ নেওয়া থাকে, সেখানে স্টেজে গিয়ে পুরোটা সাজানো হয়। আলোর মানুষেরা চলে আসেন যারা আমাদের লাইট টেকনিশিয়ান, তারা আলো লাগান, মানে আলোর সোর্স গুলো লাগান। এবার এই যে গোটা প্রসেসটা, এটা কিন্তু থ্রু আউট দ্য ডে চলে। ফাইনালি গিয়ে যে আউটপুটটা আমরা মানে ধরো সন্ধ্যে 6:30 থেকে দেখি। এবার এই যে গোটা পেছনের প্রসেসটা, সেইটা মানে ভারী ইন্টারেস্টিং একটা প্রসেস। একদম একদম ঠিকই। আচ্ছা তোমার তোমার মানে পড়াশোনা, আচ্ছা না না, তুই জিজ্ঞাসা কর, আমি জাস্ট এমনি জিজ্ঞাসা না না করছি। তুই বল বললো বল। না, পড়াশোনা যখন আসছে তখন ওই রেসটাই থাক, আমি একটা অন্য কিছু ঠিক আছে তুই বল। না না, আমি জিজ্ঞাসা করছি মানে তুমি যে থিয়েটার মানে পড়তে এসেছিলে, তার আগে তোমার যে পড়াশোনা বা তোমার কি, মানে আমি যতদূর মনে হচ্ছে, মানে তুমি যেহেতু বললে আমি ঘটনাচক্রে অভিনেতা হয়েছি, বা আমি থিয়েটার পড়তে এসেছি একটি নির্দিষ্ট কারণ থেকে আমি সেখানে ঢুকেছি, তো তোমার পড়াশোনাটা কি নিয়েছিল? মানে তুমি তোমার যে আহ, আহ, মানে পড়াশোনার যে সাবজেক্ট, বুঝতে সেটা পেরেছি। কি কোনোভাবে থিয়েটারের সাথে কানেকশন ছিল? না না না, একদমই ছিল না। আমি থিয়েটার নিয়ে কোনোদিন মানে প্রাতিষ্ঠানিক পড়াশোনা করিনি আর কি। মানে সেটা আচ্ছা, হয়ে আচ্ছা। ওঠেনি আর কি। নানা বার ইচ্ছেটা ছিল কিন্তু হয়ে ওঠেনি আর কি। মানে এক সময় এনএসডি যাব খুব স্বপ্ন ছিল, হয়ে ওঠেনি নানা কারণে আর কি। আমার পড়াশুনোটা হচ্ছে যে মানে এইচএস অব্দি তো সায়েন্স স্ট্রিম নিয়ে পড়েছিলাম। তারপর আমি আর্টসে চলে যাই। আমি মানে আর্টস নয় অ্যাকচুয়ালি, ওটা মানে হিউম্যানিটিজ সায়েন্সও বলা চলে আর কি। আমি প্রথমে অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করি, তারপর আমি মেজরটা মানে অনার্সটা চেঞ্জ করে ইংলিশে চলে যাই। ইংলিশ নিয়ে আমার গ্রাজুয়েশনটা আমি কমপ্লিট করি। এবং ওই ইংলিশের প্রতি বোধহয় ওই ভালোবাসার টানেও হয়তো হতে পারে যে এই নভেল যে ইংলিশের অনেক আছে সেইগুলো থেকেও হতে পারে যে একটা ভিজুয়াল তুমি দেখতে পেয়েছো একটা সিনেমার ক্ষেত্রে, বা স্টোরি বোর্ডিং যেরকম ভাবে তৈরি হয় একটা, কারণ না না আমরা না, তো সামগ্রিক লিটারেচার। প্রভাব আছে হুম আর কি। মানে সাহিত্য হুম শুধু ভাষার সাহিত্যই হতে পারে, মানে সেটা বাংলা হোক, ইংরেজি হোক বা হ্যাঁ অন্য কোনো ভাষার সাহিত্য। ভাষার মানে ভাষা এবং সাহিত্য তো ভীষণভাবে প্রভাব বিস্তার করে আমাদের কাজগুলোতে। মানে হুম বেশিরভাগ ক্ষেত্রে আমাদের উঠেই আসে সাহিত্যর নানা, যে আমাদের এত যে বিরাট সাহিত্যের ভান্ডার তার থেকেই।
মানে মৌলিক কাজ হয়, কিন্তু সাহিত্য নির্ভর কাজ তো আমাদের অন্তত বাংলা থিয়েটারে, বাংলা ছবিতে একটা সময় অব্দি একটা খুব ডমিনেন্ট জায়গায় ছিল আর কি। ফলে সেই জায়গা থেকে হ্যাঁ মানে সাহিত্য পড়াটা তো মানে হেল্প করেছে বটেই, ভীষণভাবে হেল্প করেছে। আচ্ছা, আর এই থিয়েটার থেকে তোমার সিনেমায় আসাটা এটা ঠিক কোন সময় থেকে হলো? মানে তুমি তোমার প্রথম অ্যাপিয়ারেন্স, বা আমি মনে হয় ভুলও হতে পারি, মানে আমি তোমাকে প্রথম দেখেছিলাম হচ্ছে ওয়েব সিরিজে, আমি সিনেমার অনেক পরে দেখেছি। তো তোমার কি ওয়েব সিরিজ আগে শুরু হয়েছিল না সিনেমা, মানে থিয়েটারের পরবর্তীকালে? হ্যাঁ মানে এবার ব্যাপারটা হচ্ছে যে মানে আমার প্রথম সেই অর্থে মানে চোখে পড়ার মতন কাজ মন্দার, সেটা ঘটনা, কিন্তু তার আগে আমি দু একটা ছোটখাটো করেছি আর কি। তাদের মধ্যে একটা ছবি হচ্ছে যেমন রসগোল্লা, রসগোল্লা বলে পাভেল দা একটা ছবি বানিয়েছিল এক সময়। তাতে হঠাৎ করেই মানে উপস্থিতিতেই প্রায় আমাকে প্রক্সি দেওয়ার মতন করে একটা চরিত্র করতে হয়। এবার সেইটা হচ্ছে আমার প্রথম ছবি আর কি। তার আগে একটা ইন্ডিপেন্ডেন্ট ছবিতেও কাজ করেছিলাম, আমারই স্যার দেবেশ চট্টোপাধ্যায়, মানে যিনি থিয়েটার ডিরেক্টরের পাশাপাশি একজন ফিল্ম মেকারও বটেন। স্যারের একটা কাজ বলে, সেটা রিলিজ করেনি কখনো, নানা ফেস্টিভ্যালে দেখানো হয়েছে আর কি, ফেস্টিভ্যাল ফিল্ম সেটা। তা সেইটাতে স্যারের পাল্লায় পড়ে আর কি একটা অভিনয় করতে হয়, সেটাও ভারী মজার এক্সপিরিয়েন্স। তা মানে মন্দার করার আগে এই কাজগুলো আমি করেছিলাম, কিন্তু মানে আমি তো মূলগতভাবে আমি ফিল্মের ছাত্র নই, ফলে মানে ব্যাপারটা অ্যাডাপ্ট করা শুরু করা বা মাধ্যমটাকে জানতে শুরু করা, চিনতে শুরু করা, সেইটা বলতে পারো যে মন্দার থেকেই শুরু আর কি। মানে মন্দারের মানে তার আগের কাজ। সুযোগটা হ্যাঁ বলো। মন্দারের সুযোগটা আসলো কিভাবে? মানে মানে আমি বলতে চাইছি, আমি যতদূর জানি তুমি বা অনির্বাণ দা বা সত্যম দা, মানে তোমরা সব একসাথেই আর কি থিয়েটারের সাথে যুক্ত ছিলে। তো আমি সত্যম দার গল্পটা একটা শুনেছিলাম। হ্যাঁ বলো বলো বলো, সত্যমের গল্পটা শুনি। হ্যাঁ মানে আমি হ্যাঁ মানে তোমার ব্যাপারটা আর কি শুনতে চাইছি, মানে অনির্বাণদার ক্ষেত্রে মানে আমি শুনেছিলাম যে প্রত্যেকটা চরিত্র অনির্বাণদা খুব মানে বেছে বেছে অনেক দিন ধরে লিখে এবং সেটাকে দেখে মানে সেটাকে ডেভেলপ করেছিল আর কি। তো এটা কিভাবে ঘটেছিল আর কি ব্যাপারটা? একজন অভিনেতা আর কি, মানে অনির্বাণদা নানা জায়গা থেকে আমাদের সঙ্গ, এবার সেটা ভারী মজার আর কি। মানে অনির্বাণদা যদিও থিয়েটারের মানুষ, সো এম আই, কিন্তু আমাদের মন্দার করার মানে আমরা কখনো একসাথে কাজ করার সুযোগ হয়নি আমাদের। এবার যেটা ঘটেছিল সেটা হচ্ছে আমাদের একটি থিয়েটার অনির্বাণদা দেখতে আসে। সেই থিয়েটারটা বার্টোল্ট ব্রেক্টের একটা নাটক, দ্য রেজিস্টিবল রাইজ অফ আর্তুরো লুই, সেটা আমরা একটা অ্যাডাপ্টেশন করি। সেটা এখনো অভিনয় হয় মাঝে মধ্যে কলকাতায়, এই আগামী 12 তারিখ সেটার অভিনয় আছে। অর্ণদা মানে অর্ণ মুখোপাধ্যায়, অর্ণদা তাতে করে, এবং তার যে ডান হাত রোমা, সেই চরিত্রটা আমি করতাম। এবার সেই নাটকটা তোমার ওই 2020 গোড়ার দিকে, তখনও করোনা মানে মানে আসেনি আর কি, বা আসবে আসবে করছে এরকম আর কি। 2020-তে আমরা ওই প্রথম মঞ্চস্থ করি আর কি। সেই সময় অনির্বাণদা দেখতে আসে নাটকটা। এবার সেই সময় মানে ওর সম্ভবত আমার কাজটা ভালো লেগেছিল আর কি, কিন্তু সেই সময়ও কিছু বলে টলে নি। তারপর তো মানে করোনা এলো, লকডাউন এলো, একটা অদ্ভুত অন্ধকার অবস্থা, সবার মন মেজাজের অবস্থা সাংঘাতিক, কোনো কাজকর্ম নেই, সব বন্ধ চারদিকে, মানে এইরকম একটা অদ্ভুত সময়। তখন সদ্য সদ্য ওই আর কি মানে মানে ধরো দোকানপাট একটু একটু করে খুলছে আর কি, মানে ওই সেপ্টেম্বর অক্টোবর যতদূর মনে পড়ছে আমার। ওই রকম সময় হঠাৎ করে একদিন অনির্বাণদা ফোন করে, আমার নাম্বার জোগাড় করে আমার। সেই সময় অনির্বাণদা বললো যে আমি এরকম একটা কাজ করার কথা ভাবছি, যেটা অ্যাকচুয়ালি মানে শেক্সপিয়ারের ম্যাকবেথ, কিন্তু সেটাকে আমরা একদম অন্য একটা স্থানে, অন্য একটা কালে গিয়ে ফেলবো। একদম এই সময়কারই গল্প সেটা, কিন্তু তার মধ্যে সুপার ন্যাচারাল এলিমেন্টস যা আছে শেক্সপিয়ারের,
যে যেসব জিনিসগুলো একদম মানে টিপিক্যাল শেক্সপিয়ারিয়ান সেই জিনিসগুলো সব আছে। আমার এটা শুনে ভারী মানে মানে খুব উৎসাহিত হয়ে পড়ি আর কি, যে কিরকম ব্যাপারটা হয়। তাহলে তারপর যোগাযোগ তো এভাবে তৈরি হয়। তারপর অনির্বাণদা বলে যে আমাকে ফ্লিয়ান্সের চরিত্রটা যেটা আমি করেছিলাম, যেটা আমাদের অ্যাডাপ্টেশনের নাম হয়েছিল ফন্টুস, মানে ব্যাংকোর ছেলে। হ্যাঁ, এবার মানে ব্যাংকো হচ্ছে ডানকানের প্রায় মানে সেকেন্ড হ্যান্ড বলা চলে আর কি, মানে রাইট হ্যান্ড যদি হয় মন্দার, লেফট হ্যান্ড সেই ব্যাংকোর ছেলে। এবার সে মানে তাকে নিয়েও একটা অদ্ভুত ঘোটালা আছে আর কি, মানে শেক্সপিয়ারের নাটকটাতেই রয়েছে আর কি। তারপর মানে অনেকগুলো চরিত্রই আমরা আবার একটু রদবদল করে টোরে অনির্বাণদা লিখেছিল। ফলে সব মিলিয়ে মানে স্ক্রিপ্টটা পড়ে আমাদের আর কি একটা খুব মানে উৎসাহে টকবক করে ফোটার মতন অবস্থা তৈরি হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে সবাই এই সময় থিয়েটারের মানুষ ছিল। মন্দারের যারা অন্যান্য অভিনেতা বলো, ইভেন মানে অনেক টেকনিশিয়ানও মানে তারা আগে থিয়েটারের মানুষ হিসেবেই তাদের চিনি আর কি। বা ধরো যে টিমটা আর কি, অনির্বাণ যে ডিরেক্টোরিয়াল টিমটা, তারাও সবাই আমাদের ফ্রেটারনিটিরই মানুষ। ফলে মানে মন্দার করাটা অনেকটা অ্যাট হোম একটা ফিলিং ছিল আর কি। তারপর তো কাজটা হলো, তারপর কাজটা মানে আমরা খুবই ভয়ে ভয়েই কাজটা করলাম, যে এতটা এক্সপেরিমেন্টাল কাজ মানুষ কতদূর কি অ্যাকসেপ্ট করবে, আদৌ দেখবে কিনা। মানে সেই ভয়টা আমাদের তৈরি হওয়ার সময়ও ছিল, যে করছি সব ঠিক আছে কিন্তু কি হবে ফাইনালি। তারপর তো দেখলাম মন্দার বেশ একটা মানে বেশ দর্শক দেখলো টেকলো এবং বললো যে ভালোই লাগছে আর কি। এইভাবে মন্দার তৈরি হয় আর কি। আচ্ছা আচ্ছা, আমি বলছি যে রিসেন্ট তোমার কাজ যে তুমি করেছো পদাতিক, সৃজিত মুখার্জির ডিরেকশনে, আমরা দুজনেই দেখতে গিয়েছিলাম ফার্স্ট ডে। ওটা তোমার দুপুরবেলাটা করে এরকম দেখতে গিয়েছিলাম। তো প্রথমে মৃণাল সেন একটা মানে কি বলবো, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় এবং মৃণাল সেন এনাদের ওই সময়কার দিনে এখনকার আমরা পরিমাপ করতে পারবো না। হয়তো তারা যেই রকম ভেবেছেন সেটা হয়তো এখন যেটা আমরা ভাবছি সেটা তো হচ্ছে নষ্টি। ওনারা সেই সময় দাঁড়িয়ে এতটা ডিপলি ভেবেছেন যে এই ধরনের সমাজ হয়তো হতে পারে। তো সেই ধরনের একটা কাজের মধ্যে হচ্ছে পদাতিক হচ্ছে তোমার, আর তুমি সেই মৃণাল সেনের একদম ইয়ং এজটা আর কি অভিনয় করেছো। মানে কিভাবে এসেছিল তোমার কাছে যে মানে পদাতিকের জার্নিটা তুমি যদি বলো একদম প্রথম থেকে আর কি, বা একটা মৃণাল তুমি কি সেন সত্যি জানতে হয়ে ওঠা? যে মানে তোমাকে ইয়াং মৃণাল সেনের মতন লাগে বা মনে হয় এরকম কিছু, নাকি এটা সৃজিত মুখার্জিরই আর কি ইনভেনশন? না, সেটার একটা মানে দুতরফেরই একটা গল্প, সেটা ভারী ইন্টারেস্টিং গল্প, বলছি দাঁড়াও। এটা হচ্ছে এই কাজটা প্রথমে সৃজিতদা ভেবেছিল যে সিরিজ আকারে করবে আর কি, মানে এপিসোডিক হবে ব্যাপারটা, স্ট্রিমিং প্ল্যাটফর্মে সেটা দেখানো হবে, এরকম একটা প্ল্যান থেকে সৃজিতদা প্রথমে ভেবেছিল ওই কাজটা। মানে এই কাজটাও কিন্তু অ্যাকচুয়ালি লকডাউনের ফসল আর কি। মানে মন্দার যেমন একটা লকডাউনের ফসল, এটা আরো পরে তৈরি হয়েছে, কিন্তু এটাও অ্যাকচুয়ালি মানে এর ভাবনাটা শুরু হয় লকডাউনের সময় থেকে আর কি। তা ওই আর কি, লকডাউন হ্যাজ বিন আ ব্লেসিং ফর অ্যাক্টরস লাইক আস। তা এবার এটাও প্রথমে যখন সিরিজ হিসেবে ভাবা হয় এবং একটা পোস্টার তখন সৃজিতদা ওর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে, সেইটা দেখে আমি প্রথম সৃজিতদার সঙ্গে যোগাযোগ করি, নাম্বার টাম্বার জোগাড় করে, যে এই কাজটায় মানে আমি থাকতে চাই, মানে যদি কোনোভাবে অডিশন দেওয়া যায়। তা ন্যাচারালি আননোন নাম্বার থেকে মেসেজ, ফলে সৃজিতদা কোনো উত্তর দেয়নি সেটা। তার প্রায় 4-5 মাস পর সৃজিতদা নিজে আমার সঙ্গে যোগাযোগ করে এবং ফোন করে বলে যে একটা কাজ করছি এরকম মৃণাল সেনের জীবনী নিয়ে, তোকে কম বয়সের মৃণাল সেন হিসেবে ভাবছি, তুই কি করবি কাজটা? আমি দেখা করতে গিয়ে প্রথমে এটাই বলেছিলাম যে এটা একটা মিরাকুলার ব্যাপার আর কি। মানে যে কাজটাকে ওই যে বলে না, একটা কথা আছে না, the
হোয়াট ইউ সিক ইজ সিকিং ইউ, মানে ব্যাপারটা প্রায় সেরকম হয়েছিল আর কি পদাতিকের ক্ষেত্রে। মানে যে কাজকে আমি এক সময় তাড়া করেছি সেই কাজটাই, মানে আশা ছেড়ে দেওয়ার পরে সেই কাজটাই আমার পেছনে ফাইনালি এইভাবে মানে পদাতিকে আমি কাস্টেড হই আর কি। এবং এটার পেছনে অনির্বাণদার একটা গল্প আছে, সেটা হচ্ছে অনির্বাণদাকে কি বলে সৃজিতদাকে প্রথম আমার ছবিটা দেখিয়েছিল অনির্বাণদা। মানে সেই সময় তরুণ মৃণাল খোঁজা চলছে আর কি, যে মানে চেহারার মিল আছে খানিকটা, অভিনয় জানে খানিকটা, গুড়ে পিটে নেওয়া যাবে, কম বয়সী ছেলে, এরকম কাকে পাওয়া যেতে পারে। তখন নাকি মানে এটা মানে সৃজিতদার থেকেই আমার শোনা যে অনির্বাণদা তখন নাকি আমার ছবিটা দেখায় সৃজিতদাকে। এইভাবে আর কি পদাতিকে আমি অনবোর্ড। তা মানে আমাকে একটা জিনিস বলো, এই যে তোমার আগের যে তুমি চরিত্রগুলো করেছিলে বা তার পরবর্তীতেও তুমি যে বেশ কিছু চরিত্র করেছো, মানে মানে একটা রক্ত মাংসের চরিত্রকে নিজের মধ্যে নেওয়াটা, মানে সব চরিত্রই হয়তো সেটাই, কিন্তু একটা হয় না যে চরিত্রটার বাস্তবের একটা এক্সিস্ট করেছেন একটা সময়, সেরকম একটা চরিত্র, সেইটাকে মানে ভিতরে নেওয়াটা কতটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। কারণ প্রথমত নামটা মৃণাল সেন, এবং তাকে নিয়ে তার আগেও বেশ আরেকটি কাজ হয়ে গেছে যেটাতে অঞ্জন দত্ত অভিনয় করেছিলেন। অবশ্য সেটি অনেকটাই এজেড একটি মানে চরিত্র, কিন্তু তুমি যেহেতু ইয়াং করছো সেক্ষেত্রে মানে একদম মানে অনেকটাই এজটা কম সেই সময়ের মৃণাল সেনের। তো সেইটাকে কিভাবে তুমি বুনেছিলে সেই চরিত্রটাকে আর কি, তখন সৃজিতদা তোমাকে ব্রিফ করেছিল সেই ক্যারেক্টারটি? না দেখো, মানে চ্যালেঞ্জের বিষয়টা অ্যাকচুয়ালি বহুস্তরীয়। একটা তো তুমি যেটা বললে যে একটা রিয়েল লাইফ চরিত্র করা একজন অভিনেতার অবশ্যই মানে তুলনামূলকভাবে কঠিন রাদার একটা মৌলিক চরিত্র করা। কারণ মৌলিক চরিত্র তৈরি করতে অনেক বেশি স্বাধীনতা নিতে পারি আমরা। মানে তাকে কিরম দেখতে হবে, সে কিভাবে কথা বলবে, কিভাবে হাঁটবে, কিভাবে চলবে, তার মানে এই যে ক্যারেক্টার বিল্ডআপটা, সেইটা অনেকটা অভিনেতার ইম্প্রোভাইজেশনের উপরেও দাঁড়িয়ে থাকে। কিন্তু যখনই একটা বায়োপিকের প্রশ্ন আসে বা একটা রিয়েল লাইফ চরিত্রের প্রশ্ন আসে, তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়। মানে যেহেতু সেই মানুষটার একটা রেফারেন্স, এবার আমার একটা সুবিধে ছিল ঘটনাচক্রে, সেটা হচ্ছে যে কম বয়সী মৃণাল সেনকে কেমন দেখতে ছিল বা কেমন ভাবে কথা বলতেন এইগুলোর খুব বেশি রেফারেন্স নেই। মানে মানুষের স্মৃতিতে সব থেকে বেশি আছে সেটা হচ্ছে যে মানে 50 মৃণাল বাবু। এবার যে সময়টা দা মৃণাল সেন আর কি, দা ফিল্ম মেকার মৃণাল সেন হয়ে উঠেছে আর কি। এবার আমি যে বয়সটা করেছি সেটা ফিল্ম মেকিং এজের আগের বয়সটা, ফলে এই বয়সে মৃণাল বাবুকে তার বন্ধু বান্ধব চিনতো, তার বিবার চিনতো, মানে একটা স্বাভাবিক কিশোর যুবকের মধ্যে বেরোচ্ছে একটা লোক, সে তার শিল্প তৈরির রাস্তা খুঁজছে। 40-এর দশক 50-এর দশক, খুবই রাজনৈতিক ডামাডোল, সামাজিক ডামাডোলের একটা সময়। এবার প্রথম যেটা ঝামেলার বিষয় ছিল সেটা হচ্ছে যে চরিত্র তো রিয়েল লাইফ, এবার আমি তো সেই রিয়েল লাইফ চরিত্রটার একটা বেশি বয়সের ভার্সন দেখেছি, বা যতটুকু যা পাওয়া যায় পাবলিক ডোমেনে, যতটুকু পাওয়া যায়, ইন্টারভিউয়ের ফুটেজ পাওয়া যায়, এবার সেগুলো সবই হচ্ছে একটা বয়সে পৌঁছানোর পর। এবার আমাকে প্রত্যেক মুহূর্তে ব্যাক ক্যালকুলেট করে ব্যাপারটাকে বার করতে হচ্ছে। একটাই আমরা ছবি পেয়েছিলাম শুধুমাত্র ফ্যামিলি অ্যালবামে মৃণাল বাবুর, যে মানে একটাই ছবি পাওয়া যায়, মানে তৃতীয় ভুবনেও আছে সেই ছবিটা। এটা হচ্ছে 16 বছর বয়সের একটা কিশোরের ছবি, এরকম দেখতে ছিল লোকটাকে। একমাত্র সম্বল ছিল ওই ছবিটা। এই ছবিটার উপর ভিত্তি করে সোমনাথ দা লুক সেট করে। এই ছবিটার যে চোখের ভাষা, মুখের গড়ন, সে তার উপর ভিত্তি করে আর কি মানে পুরো ব্যাপারটা তৈরি হয় আর কি, যে বাহ্যিক ভাবে লোকটা এইরকম ছিল। কিন্তু বাকি যে গোটাটা, মানে কিভাবে কথা বলতেন, কিভাবে হাত নাড়তেন, কিভাবে সিগারেট ধরতেন, এই সবটাই অ্যাকচুয়ালি ব্যাক ক্যালকুলেট করে। যে লোকটা 70 বছর বয়সে সিগারেটটা এইভাবে ধরে এইভাবে মাথায় হাত রাখতেন, এবার সেই লোকটা মানে কিভাবে সিগারেটটা ধরতেন, কিভাবে তর্ক করতেন বন্ধুদের সঙ্গে, এবার সবটাই ওইভাবে করা আর কি। এবার 1 নম্বর ঝামেলা ছিল এইটা। আর দ্বিতীয় যে ঝামেলাটা ছিল সেটা হচ্ছে আমি নিজে জন্মেছি 91 সালে, যে লোকটার কথা হচ্ছে সে জন্মেছে 1923 সালে। এই সময়ের গ্যাপ
সেই সময় তো মানুষ মানে বাঙালি তো এখনকার বাঙালি ছিলই না, সে একটা মানে অন্য বাংলায় কথা বলতো, বাংলায় কিন্তু একটা অন্য রকম ভাবে বাংলায় কথা বলতো, তা চলা, হাত নাড়া, পা নাড়া সবকিছুই আমাদের সময় থেকে আলাদা। এই সময়টাকে আমি কিভাবে কানেক্ট করব, একটা প্রধান সমস্যার জায়গা হয়ে দাঁড়ালো। সেটা আমি বলেও ছিলাম সেই সময় যে এইটাকে আমি মানে সৃজিতদাকে আর কি, যে এইটাকে কিভাবে করি। তখন বললো যে দেখ, বেসিক যে ইমোশনের জায়গাটা সেটা তো একই। আমি বললাম হ্যাঁ ঠিকই, সেটা তুমি যেটা বলতে চাই। বললো যে সেই জায়গাটাকে ধর, বাকিটা শরীর যেটা রিয়াক্ট করছে ছেড়ে দে, শরীরকে যতটুকু করতে জিনিস মাথায় রাখিস যে এইরকম কিছু ম্যানারিজম ছিল লোকটা, এইভাবেই তৈরি, এইভাবেই ক্যারেক্টার বিল্ডারটা এইভাবে তৈরি হয়। এবং ক্যারেক্টার বিল্ড আপের আমরা যখন প্রথম দেখলাম, যখন মানে সিনেমাটা শুরু হচ্ছে, তখন তোমার অ্যাকচুয়াল যে তুমি তোমার নাম দিয়ে যে আমি রিপ্রেজেন্ট করছো, তোমার নাম দিয়ে রিপ্রেজেন্ট করছো, আমি এই আমাকে নিয়ে বানাচ্ছে সিনেমা বানানো হচ্ছে, এটা কিন্তু কাইন্ড অফ হ্যাঁ মৃণাল স্যারকে একটা ট্রিবিউট। ইন্টারভিউয়ের ওই আইকনিক দৃশ্যটা। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা এখন অ্যাকচুয়ালি রঞ্জিত মল্লিক জীবনে কেমন সেটার কোনো একটা মানে উদাহরণ নয়, সেরকমই মানে ওই কোরক সামন্তটাও আমি নই আর কি, ওটাও একটা চরিত্র, একটা চরিত্র। এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, ধরো মানে এটা সেদিনকে আমি একটি সৃজিতদারই ইন্টারভিউতে আমি দেখছিলাম, মানে সৃজিতদা বলছে আমি এত ছবি বানিয়েছি, একটা নির্দিষ্ট সময় হয় যে কিছু ছবি হয়তো সেই সময়টাকে মানে ডিকোড করে আর কি। তো মানে সৃজিতদা বলছে আমিও বুঝতে পারিনি যে এরকম একটা অশান্ত সময় এমন একটা মানুষের কাজ আমি নিয়ে আসবো যে তিনিও মানে তার ছবির মধ্যে দিয়ে যে কি বলবো স্টোরি টেলিংটা তিনি তৈরি করেছিলেন, বা তার যে এডিটিং প্যাটার্নটা তিনি তৈরি করেছিলেন, বা তার একটা পার্টিকুলার একটা কি বলবো একটা এক্সপেরিমেন্টাল একটা ভাবধারা ছিল তার ছবিগুলোর মধ্যে, এবং একটা খুব নির্দিষ্ট একটা বক্তব্য থাকতো এবং একটা প্রতিবাদের ভাষা, সেইটা এই সময়ের কোথাও গিয়ে একটা ছবিটা গিয়ে মিশছে আর কি। যে বর্তমান সময়ের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, চারিদিকে মানে প্রতিবাদের মিছিল হচ্ছে, বিভিন্ন জায়গাতে রাত দখল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ইভেন আজকেও আছে। তো এই জিনিসটা নিয়ে তোমরা একটুখানি বলো, মানে তোমরা যখন বানাচ্ছিলে ছবিটা, তো বহুদিন ফেস্টিভ্যাল ট্রাভেল করেছে, বিভিন্ন ফেস্টিভ্যালে ছবিটি দেখানো হয়েছে, তো তার পরবর্তীকালে ছবিটি যখন মুক্তি পায়, আমি 15 তারিখে মুক্তি পেয়েছিল মনে হয়, 15 আগস্ট, 15 আগস্টই বোধহয় মুক্তি পেয়েছিল, আমরা সেদিনই দেখতে যাই। হ্যাঁ তো এবার হ্যাঁ তো এবার ব্যাপারটা সেটা হচ্ছে যে সেই সময় থেকে আজকের এই সময়টা অবধি অনেকটা জল বয়ে গেছে। তো তোমার কি মনে হয় যে এই ছবিটা এই সময়টাতে আসাটা নিয়ে অনেকের একটা মন্তব্য থাকছে যে এই সময়তে বাংলা ছবি বা মানে বাংলাই ছবি হয়তো একটা হিন্দি ছবিও মুক্তি পেয়েছে এই সময়, সেটি মানে দুর্দান্ত ব্যবসা করেছে, কিন্তু এই সময় দাঁড়িয়ে পদাতিকের মতন ছবি, আমার জানি না কেন, আমি স্নেহা যখন দেখতে গেছিলাম আমার মনে হলো যে আমরা যেটা নিয়ে এত ভোকাল হচ্ছি, যে মানুষটা বহু বছর আগে তার কাজ দিয়ে বিভিন্ন জিনিসকে মানে কি বলবো তার মাধ্যমে কথা বলে দিয়ে গেছেন সেই ছবিটার মাধ্যমে, সেই কাজটা নিয়ে আমরা কেন এত কথা বলছি না, মানে রাদার আরো বেশি বলা দরকার। তো তোমার এই বিষয়টা নিয়ে কি মনে হয়, মানে এই সময়টায় দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক পদাতিক? হ্যাঁ ভীষণভাবেই, মানে আমরা ছবিটা বানানোর সময় মুক্তি পাওয়ার ওই যে সময়টা আর কি, যে সময়টা শুরু হলো 9th অগাস্টের এই একটা ঘটনা, মানে সেটা কথা মনে পড়লেই আমরা এখন আবার মানে একটা ডিস্টোপিয়ায় চলে যাচ্ছি আর কি। যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে যে মানে এটা বলা চলে মানে একটা পোয়েটিক জাস্টিসই হলো আর কি মৃণাল বাবুর প্রতি, যে তার সময়ের যে গল্প তিনি বলে গেছিলেন
এবং তাতে তার নিজস্ব মতামত, তার রাজনীতি যেভাবে উঠে এসেছিল, আজকের দিনে দাঁড়িয়ে সেই রকমই একটা খুব টার্বুলেন্ট সময়ে এসে পদাতিক মুক্তি পেল। এবং মানে এই যে তোমরা যেটা বললে আর কি, যে মানুষ রিলেট করে ফেলছে, মানে তোমরাও দেখতে গিয়ে রিলেট করে ফেলছো যে এই অস্থির সময়টার সঙ্গে সেই অস্থির সময়টার কোথাও একটা মিল খুঁজে পাচ্ছে কেউ, বা একটা রাজনৈতিক, মানে আমি সেটা মানে কোনো সংসদীয় গণতন্ত্রের কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, মানে একটা একটা স্বর উঠে আসছে, সেটা যে কোনো গণ আন্দোলনের সময়ই উঠে আসে। সেইটা যে কোথাও একটা গিয়ে মানে দুটোকে মিলিয়ে দিচ্ছে আর কি, দুটো সময়কে মিলিয়ে দিচ্ছে, সেইটা তো মানে আমরা তৈরির সময় আশা করিনি, কিন্তু এটা হয়ে গেছে আর কি, এটা ঘটনাচক্রেই হয়ে গেছে। মানে সেটা তো একটা অদ্ভুত ব্যাপার বটেই, একটা অদ্ভুত সমাপতন। তবে এই সময় দাঁড়িয়ে পদাতিক প্রাসঙ্গিক সবই ঠিক আছে, কিন্তু মানে তার থেকেও বেশি প্রাসঙ্গিক মৃণাল বাবু নিজে, তার ছবিগুলো, তার অবশ্যই। মানে দেখো, মৃণাল বাবু নিজেকে বলতেন প্রাইভেট মার্কসিস্ট। এবার মার্কসিজমের যে প্রচলিত যে ধারাগুলোর মানুষ বিশ্বাস করে, বা যেভাবে সেটা আমাদের দেশের সংসদীয় গণতন্ত্রে এসেছে, বাম রাজনীতি, সেই রাজনীতির প্রতি সমান শ্রদ্ধাশীল হয়েও কিন্তু মানুষটা নিজেকে কোনো দলীয় রাজনীতির সঙ্গে কখনো আইডেন্টিফাই করেন, কিন্তু বরাবর তার ছবিতে মার্কসিজম উঠে এসেছে, মার্কসিস্ট চিন্তাভাবনা উঠে এসেছে, তার দর্শন উঠে এসেছে। এবং যেটা উঠে এসেছে, যেটা সব থেকে ইন্টারেস্টিং মৃণাল বাবু চরিত্রটার ক্ষেত্রে, যে সেটা হচ্ছে যে সবিরোধ, মানে একটা বিশ্বাসের কথা আমি ধরো কলকাতা ৭১ বললাম, তারপরে আমি পদাতিকে দেখাচ্ছি, মানে মৃণাল বাবুর পদাতিকে একটা প্রশ্ন উঠে যাচ্ছে সেই আন্দোলনের পদ্ধতি নিয়ে, সেই আন্দোলনের যে অভিমুখ, যে গতিমুখ, সেইটা নিয়ে, মানুষের বা সমাজের সঙ্গে তার যে রাজনৈতিক আন্দোলনের যে যোগসূত্র, সেইটা নিয়েই আবার মৃণাল বাবু প্রশ্ন তুলছেন পদাতিকে। ফলে মানে এই যে মানুষের মতাদর্শ যে সারা জীবন জুড়ে কখনোই একটা স্ট্যান্ড পয়েন্টে থাকতে পারে না, মানুষ যে অ্যাকচুয়ালি প্রত্যেক দিন নতুন করে জন্মায় এবং প্রত্যেক দিনই তার কিছু কিছু এই কেমিক্যাল লোচা হতে থাকে, সেইটা সব থেকে মানে মানে এই যে অর্গানিক যে প্রসেসটা আমাদের মানুষের, সেটাকে যে মান্যতা দেওয়া, সেইটা তো একটা খুব গুরুত্বপূর্ণ দিক। ফলে সেই কারণেই আমার মনে হয় সময় দাঁড়িয়ে এই যে আমরা একটা অদ্ভুত ঘাঁটা একটা কিছু সময় দাঁড়িয়ে রয়েছি, যেখানে নানা কথা বলছে, কিন্তু আলটিমেটলি যে পেট্রিয়ার্কির বিরুদ্ধে এই আন্দোলন, যে পুরুষতন্ত্রের নির্লজ্জ ক্ষমতা প্রদর্শনের বিরুদ্ধে এই আন্দোলন চলছে পশ্চিমবঙ্গে বা সারা ভারতে ছড়িয়ে পড়েছে। ইনফ্যাক্ট তো কালকে দেখলাম যে মানে ভারতবর্ষের বাইরেও বেশ কিছু শহরে এটা নিয়ে বাঙালিরা সমবেত হয়ে রাস্তায় নামছে। ফলে এই যে একটা সামগ্রিক স্বর উঠে আসছে সমাজের, এটা তো আমরা দুদিন বাদে প্রত্যক্ষ করছি একটা ঝিমিয়ে পড়া সমাজে। ফলে সেই জায়গা থেকে মৃণাল বাবু যে কথাগুলো বলে গেছিলেন, সে কথাগুলো মনে হয় আমাদের নিজেদেরই আর একবার মৃণাল বাবুর মতো করেই নিজেদের পুনর্মূল্যায়ন করে মাঝে মধ্যেই দেখা উচিত। তাহলে বোধহয় আমরা ওই ঝিমিয়েটা আর পড়বো না, মানে তাহলে হয়তো কোথাও একটা আমাদের নিজস্ব আত্মবীক্ষণটাই বারবার আমাদেরকে হন্ট করবে, যে আরো কিছু একটা করে যাওয়ার জন্য, আরো কিছু রেখে যাওয়ার জন্য। এই আর কি, মানে শিল্পী হিসেবে তো মানে সেটাই দায় সমাজের কাছে, মানে শুধু তো রিলেভেন্ট থাকাটা দায় নয়, দায় হতে পারে না যে আমি শুধুমাত্র রিলেভেন্ট ভাই এই সময় দাঁড়িয়ে, তা তো নয়। অ্যাকচুয়ালি তো আমরা কিছু দিয়েই যেতে চাই, সেটা মানে যদিও সেটা মানে খুব ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে কোথাও একটা তো সময়ের কাছে একটা সময়ের দাবি থাকে, সময়ের দাবিকেই আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করি, আর সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মৃণাল বাবু ভীষণ প্রাসঙ্গিক। হ্যাঁ, এবং তিনি যেইভাবে কলকাতাকে দেখিয়ে গেছেন, মানে দেখেছেন এবং আমাদের দেখিয়েছেন, সেটাও এখন বোধহয় অনেকটা রেলিভেন্ট। একদম একদম একদম
বিশেষত মানে এই মানে রাজনৈতিক একদম মানে সরাসরি ভাবে রাজনৈতিক ছবিগুলোর পরের ধরো যে ফেজে উনি একদিন প্রতিদিন বানাচ্ছেন, যে ফেজে খালি বানাচ্ছেন, সেই ফেজটাও কি সাংঘাতিক ভাবো, মানে এখনো পর্যন্ত ছবিগুলো বসলে মানে কেমন একটা হয় না ভেতরে, মানে মধ্যবিত্ত হিসেবে নিজেদেরকেই ভীষণ মানে মানে অস্বস্তিতে পড়ে যাই রীতিমতো আর কি, আমরা মানে এখনো পড়ে যাই। একদমই একদমই 70 দশকের মানে একটা পরিবারের গল্প বলা হচ্ছে খারিজে, মানে 80 দশক, সরি, একদিন প্রতিদিনেও তাই। কিন্তু মানে ভেবে দেখো এই একদিন প্রতিদিনের যে মেয়েটি মমতা শঙ্কর যে চরিত্রটা করেছিলেন, মানে এটা একটা বিখ্যাত মানে ট্রিভিয়া আর কি, যে মৃণাল বাবু কোনোদিন কাউকে বলেননি, বিভিন্ন মানুষ, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, ইভেন ফিল্ম মেকার, ফিল্ম ক্রিটিক, এরা পর্যন্ত জিজ্ঞেস করেছিলেন যে মেয়েটি তাহলে রাত্রিরে ছিল কোথায়, পরের দিন যে ফিরে এলো, আগের দিন রাত্রিরেও ছিল কোথায়। এই প্রশ্নের উত্তর মৃণাল বাবু এই যে না, এটা তো একটা ছবিতে একটা পোর্শনে রাখাও হয়েছে আর কি। হ্যাঁ, আমিও বলছি এটা একটা ছবির পোর্শনে রাখা। হ্যাঁ, বা এই যে ধরো খারিজে ওই যে দেবতোষ ঘোষ তত্ত্বকে সবাই ভেবেছিল যে এবার সাঁটিয়ে একটা চড় মারবে, মানে ওই যে পাতানের বাবা যে আর কি, চলে যাচ্ছে, একটা ওরকম অদ্ভুত চোখ নিয়ে ভদ্রলোক সিঁড়ি বেয়ে উঠলেন, প্লিজ একটা প্রণাম করে আসি বাবু বলে চলে গেল। ওই যে তো না, দর্শক এটা পুরো আত্মসম্মানকে একদম হন্ট করেছে। ইনফ্যাক্ট এইটা মানে ওখানে এটার প্রসঙ্গ আছে, মানে তখন মানে ওই চরিত্রটা এমন ভাবে ফুটে উঠেছে যেন মনে হচ্ছে যে মানে কিরকম ভাবে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে যদি মেরে দিত ঝামেলা হয়ে যেত একটা, ঠিক আছে মেরে দিল ব্যাস হয়ে গেল এন্ড, কিন্তু ওই যে একটা মানে কি বলবো ঘুরিয়ে ব্যাপারটা কি জিনিসটা করা হয়েছে ওখানে, মানে দর্শক যে দেখবে সে তো মানে কেঁদে একদম, মানে আমার তো দেখলেও এখনো এত ইয়ে লাগে যে খুব ইমোশনাল হয়ে যায় জিনিসটা দেখে। মানে এই কারণেই মৃণাল বাবুই আর কি, মানে মৃণাল বাবুর জায়গাটা নিতে পারেননি, এবং সম্ভবত এইটার কারণেই আর কি। ওই যে চটটা সেটা তো 90% বলিয়ে মানুষ বা আমরা সাধারণ মানুষ চাইবো যে চটটা মারা হলো না, মেয়েটি কোথায় ছিল গল্পে বলা হলো না, এবং বললেন যে তার কোনো দায় নেই বলার, এটা আপনারা ভেবে নিন আপনাদের মতন করে যে মেয়েটি রাত্রি, সেটা জরুরি নয় আমার রাজনীতিতে, সেটা এর উধাও হয়ে যাওয়ার ফলে সমাজ, তার পরিবার, তার চারপাশটা নিয়ে কি হচ্ছে সেইটা আমার রাজনীতি। এবার এইটা যে বলা যে আমার কাছে প্রায়োরিটি আর কোনটা নয়, সেটা এত মানে স্পেসিফিক ভাবে এবং এত প্রিসাইজলি সেটাকে ঠিক করা, সেটাই অ্যাকচুয়ালি মৃণাল বাবুর রাজনীতি। এবং আমার মনে হয় ওটা একটা নারী স্বাধীনতারও একটা অংশকে তুলে ধরা হয়েছে, যে সব সময় তো একটা মেয়ের দায় হতে পারে না সেটা বলার, যে আমি কোথায় থাকলাম, আমার তো কিছু পার্সোনাল কাজ থাকতেই পারে, সেটা নিয়ে সমাজ কিরকম ভাবে তাকে দেখছে, এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ জায়গা, যে এখনকার দিনে যেটা প্রাসঙ্গিক খুব পরিমাণে। হ্যাঁ, ইভেন যে বিষয়টা নিয়ে মানে তুমি কথা বললে আর কি, যে হ্যাঁ মানে এই যে একটা জিনিস আমরা এখন শুনছি যে মানে বলা হচ্ছে যে রাত্রির বেলাতে মেয়েদেরকে একটু কম কাজ করলেই বোধহয় ভালো হয়, এই যে বিষয়টাকে অ্যাড্রেস করা হচ্ছে এভাবে, সেটাকেও আমার মনে হয় বহু বছর আগে উনি সেই বিষয়টাকে অনেক দেখিয়ে দিয়ে গেছেন ওই পার্টিকুলার সময়টার মধ্যে দিয়ে, যে যখন উনি ভোরবেলা, হ্যাঁ মানে তুমি যেটা বললে আর কি, না মানে ধরো এই ছিলে মানে জনপ্রিয় হয়েছে যে হোয়াট এভার আই
হোয়াট এভার আই ড্রেস, হোয়ার এভার আই গো, নো মিনস নো, ইয়েস হুম মিনস ইয়েস। yes, এই স্লোগানটা বারবার এই মিছিলগুলোই উঠে আসছে, হ্যাঁ জমায়েতগুলোই অ্যাকচুয়ালি তো সেই গল্পটাই বলে গেছেন, হ্যাঁ Actually হ্যাঁ সেই যে গল্পটাই বাবু দিয়ে গেছেন যে আমার কোনো দায় হ্যাঁ নেই, কোথায় মানে মেয়েটি কোথায় বলার গেছিল। হুম একদম ফলে ঠিকই। এই মানুষগুলো এই কারণেই সমাজ থেকে অনেক এগিয়ে থাকা মানুষ আর কি। ঠিকই। না এইবার মানে একটু আগে আমি যেহেতু বললাম এই ছবিটি বহু বছর আগে মানে তৈরি করেছিলেন সৃজিত দা, তারপরে তো ছবিটি বেশ অনেকগুলি ফেস্টিভ্যালে গেছে। আমি যখন আমরা হলে গেছিলাম সেখানে দেখলাম ছবিটি শুরু হওয়ার আগে বিভিন্ন ফেস্টিভ্যাল যে লরিয়েল গুলো থাকে সেগুলো, এবং আমরা আপডেটও পেয়েছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে। তো তুমি কি কোনো ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছিলে, মানে সেখানকার অভিজ্ঞতা বা মানে বিভিন্ন জায়গার মানুষের যে একটা প্রতিক্রিয়া মানে? করা হয়ে ওঠেনি। সৃজিত দা অনেকগুলো ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছে, চঞ্চল দা লন্ডনে যখন প্রথম প্রিমিয়ার হয় আর কি সেই প্রিমিয়ার সময়টায় হয়, হ্যাঁ। চঞ্চল দা সৃজিত দা ওরা দুজন ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছে, আমি যেতে। আচ্ছা আচ্ছা। তো এই যে ব্যাপারটা মানে এই যে ফেস্টিভ্যালে মানে আমি একটা জিনিস আমার এখানে যারা আসে অনেককেই আমি এই ব্যাপারটা জিজ্ঞাসা করি আর কি। মানে এটা আমার একটা জিজ্ঞাসা বলা যায় যে মানে অনেকে মনে করেন যে ফেস্টিভ্যালে কিছু ছবি যাচ্ছে মানে সেই ছবিগুলোর একটা মানে আলাদা ভাবধারা আছে, মানে তাদের একটা পারসেপশন তৈরি হয়ে যায়। কিন্তু সৃজিতদার এই যে দর্শক বা সৃজিতদা যে ধরনের ছবি বানিয়ে এসছে আমি দেখেছি সেই ছবি ফেস্টিভ্যালেও গেছে, আবার এট দ্য সেম টাইম ছবিটা হয়তো একটা ব্লকবাস্টারও ভালো হয়েছে বক্স হ্যাঁ অফিসে, হ্যাঁ হ্যাঁ সেটাও হয়েছে। মানে সেটা আমি যদি রাজকাহিনী থেকে বলি বা মানে জাতিস্বর বলি বা সেটা যাই বলি সেই সময় মানে ইভেন আমি এক যে ছিল রাজার কথাও যদি আমি বলি, তো সেক্ষেত্রে মানে পদাতিক ও আমি দেখলাম যে ছবিটি বেশ অনেকগুলো জায়গাতে দেখানো হয়েছে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে কেরালা, লন্ডন তুমি তো বললেই, এবং আরো বিভিন্ন এবং সামনেও বেশ কয়েকটা স্ক্রিনিং আছে বোধহয়, আমি যতদূর জানি না আমি ঠিক, মানে আমি একটা পোস্ট দেখলাম অবশ্য। তো এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো, মানে অনেকের একটা মতামত থাকে যে একটা ছবি নিয়ে ধ্যান ধারণা থাকে, তো সেইটাকে নিয়ে কিভাবে সেই দর্শক ব্যারিয়ারটা কেন তৈরি হয় এই বাইনারিটা, হ্যাঁ মানে বা তুমি অ্যাজ আ অনেকে ভাবে ভিউয়ার? যে দর্শক মানে পছন্দ করছে জিনিসটা, সেটাই আমার কাছে অভিনেতা হিসাবে খুব বেশি মানে কি বল মূল্যবান। এবং অনেকে ভাবেন যে না আমার ফিল্ম ফেস্টিভ্যালে গেলে আমার মনে একটা অদ্ভুত শান্তি হলো, সেটা অন্য ধরনের একটা সাম্মানিক মানে অর্জন, একটা একটা হ্যাঁ মানে হ্যাঁ এক্স্যাক্টলি সাম্মানিক মানে হ্যাঁ একটা হ্যাঁ মানে তার ঝুলিতে এবং সে কিছু ক্রিটিক্যালি সে কিছু রিভিউ পাবে যেটা হয়তো সাধারণত মানে তার অভিনেতা হিসেবে একটা একটা সেলফটা অনেক বেশি মানে কি বলবো পরিপূর্ণ হবে, বা তার আগামী কাজগুলোতেও কিছু তার সে কিছু গেইন করবে করতে গেলে। তো সেটা অনেকে মনে করেন যে ফেস্টিভ্যালে যাচ্ছে দুটো রিভিউ পাচ্ছে, সেটা হয়তো ভালো খারাপ দুটো মিশিয়ে একটা খুব সুন্দর একটা মানে আলোচনা তৈরি হচ্ছে সেখানে, এবং আবার যখন হলেতে ছবিটা মানুষেরা দেখছেন। তো এই বিষয়টা তুমি কিভাবে দেখছো এই পুরো ব্যাপারটা? কারণ আমি দেখলাম পদাতিক আমরা যখন দেখতে গেছিলাম সেখানে বিভিন্ন এজের লোকজনেরা সেই ছবিটি দেখে এবং বেরোচ্ছে এবং তাদের ভালো লাগাগুলোকে তারা শেয়ার করছে আর কি। মানে সেখানে যেরকম 70+ এজেরও একটি কাপেল আমাদের পাশে বসেছিলেন আর কি, তারাও যেমন গেছেন, আবার আমাদের সামনে আমরা দেখলাম একটি কলেজদের মানে কলেজ পড়ুয়াদের একটা ব্যাচ পুরো তারাও দেখলাম গেছে। তো এই ব্যাপারটা বলছি আর কি। না দেখো মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি মানে আমাদেরই তৈরি করা মানে, এবং সেই ব্যাপারটাই ফেসে গেছি এখন। অ্যাকচুয়ালি এই মানে ওটিটির বুম বিশেষ করে আমাদের তো একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে সব ধরনের ছবির বা বলা ভালো সব ধরনের গল্পের নিজস্ব দর্শক আছে, আর ছবিকে সেই খুঁজে নিতে হবে এবং দর্শককেও সেই ছবিকে খুঁজে নিতে হবে, মানে দায়িত্বটা মিউচুয়াল। এবার এই দাঁড়িয়ে মানে এই ব্যারিয়ার গুলো আলাদাভাবে আর তৈরি করার কোনো মানে হয়ও না, মানে বা এই ভাবে আলাদাভাবে খুব ভাবার খুব প্রয়োজন হয়ও না। মানে খুব মানে তুমি এক্ষুনি যেটা বললে যে বহু ছবি ফেস্টিভ্যালেও খুব সফল, একই সঙ্গে বক্স অফিসেও খুব সফল, বা ধরো মানে ফেস্টিভ্যালের তোয়াক্কাই না রেখে বানানো ছবিও সাংঘাতিক ক্রিটিক্যাল অ্যাক্লেম পেয়েছে, নানা সময় পেয়েছে। ঠিক ঠিক ঠিক। ফলে
এই ব্যারিয়ার গুলো মানে নিজেদেরই তৈরি করা, মানে আমরা নিজেরাই ধীরে ধীরে মনে হয় যে ব্যারিয়ার গুলো তুলে দিলেই ভালো হয় আর্টি, তাতে সামগ্রিকভাবে ফিল্ম ব্যাপারটাকেই মানুষ মানে সেলিব্রেট করুক, সবাই একসাথে সেলিব্রেট করুক এবং দর্শক তার ছবি ঠিক খুঁজে নেবেন, এই বিশ্বাসটা আছে। এবং সেই বিশ্বাসটা তৈরি হওয়ার পেছনে মানে এই যে যেটা বললাম যে মানে ডিজিটাল বুমটা খুব ইম্পর্টেন্ট আর কি, একটা রোল প্লে করছে। মানে আজকে ধরো ওটিটি থাকলে মন্দার তৈরি করতে পারতাম না, মানে অনির্বাণদা পারতো না, কেউই পারতাম না। বুঝতে পারছো সমস্যাটা কোথায়? মানে যদি ভেবে বসে থাকি যে হইচই তো অমুক অমুক জাতীয় কন্টেন্ট বানায়, অতএব হইচই মন্দার মোটেই নেবে না, এইটা যদি আমরা ভাবতে শুরু করতাম তাহলে তো মন্দার তৈরি হতো না। ঠিক ঠিক। ফলে একই কারণে মানুষ মানিক বাবুর মেঘও দেখবে, একই কারণে মানুষ পদাতিকও দেখবে, একই সঙ্গে মানুষ তুফানও দেখবে, একই সঙ্গে মানুষ খাদানও দেখবে, সেটাই কাম্য। এবং এই যে তুমি মানিক বাবুর মেঘের কথা তুললে, আমার এখানে একটা জিনিস তোমাকে আমি বলেওছি ইভেন এই ব্যাপারটা আর কি, আমার সাথে যখন কথা হয়েছিল তোমার, আমি স্নেহা যেদিনকে মানিক বাবুর মেঘ দেখতে গেছিলাম সেদিনকেই তোমার সাথে ইভেন আমাদের দেখা হয়, বাট আমাদের কথা হয়ে ওঠেনি, কারণ তুমি সেই সময় কথা বলছিলে একজনের সাথে, একটি মানুষের সাথে, তো আমরা সেখানে আবার কথা বলার সুযোগ হয়নি। তারপরে আমরা আর কি তোমার সাথে কথা বলি আর কি। তো তুমিও সেই দিনই আর কি দেখতে গেছিলে, তো তোমার মানে ছবিটি কেমন লেগেছে? আমাদের তো খুবই ভালো লেগেছে ইভেন। অপূর্ব, আমার সব মাস্টার মানে চন্দন দা, দেবেশ দা, এরা দুজন তো আছেনই, কাজ করেছেন, মানে এতজন আর কি, এতজন ভেটেরান একসঙ্গে কাজ করছেন একটা কাজে, মানে না আমাদের যেসব অভিনেতাদের আমরা কোট আনকোট চরিত্রাভিনেতা বলে দাগিয়ে এসেছি এতদিন, মানে এটার কোনো মানে নেই, মানে এই চরিত্রাভিনেতার কথাটার কোনো মানে হয় না, যে কোনো অভিনেতাই চরিত্র কিন্তু বলে থাকে লোক ক্যারেক্টার অ্যাক্টর। সেই হিসেবে যাদেরকে আমরা এতদিন ধরে দাগিয়ে এসেছি তারা মাঠ পেলে যে কটা গোল দিতে পারেন সেটার একটা প্রমাণ হয়ে থেকে যাবে আর কি মানিক বাবু। আমাদেরই সব মাস্টার মশাইদের কাজ, কি আর বলবো, দুর্দান্ত কাজ হয়েছে, মানে এত ভালো একটা স্ক্রিপ্ট, তার এক্সিকিউশন খুব খুব ভালো লেগেছে। ইভেন সিনেমাটা দেখতে দেখতে কোথাও যেন মানে হারিয়ে যাওয়ার মতন একটা ব্যাপার, এটা একটা হয়েছিল মানিক বাবুর মেঘ দেখে, মানে যেন মনে হচ্ছে আমি মেঘ হয়ে ভেসে যাচ্ছি এরকম ব্যাপার। আর যখন আমি পদাতিক দেখতে গিয়েছিলাম তখন আমার আবার মনে হচ্ছে যে আমার মধ্যে একটা বিপ্লবী সত্তা যেন জেগে উঠেছে, এইরকম ব্যাপার, মানে ওই ক্যারেক্টারটার মধ্যে দিয়ে মনে হচ্ছে যেন আমি ওখানে সংগ্রাম করছি। যে 22শে শ্রাবণ নিয়ে একটা যে যেরকম ভাবে আর কি বলছে যে 22শে শ্রাবণে রবীন্দ্রনাথকে একটা রেখে দিন, প্রযোজক বলছে আমি 22শে শ্রাবণ, ওখানে আমার 22শে শ্রাবণ, আমি রবীন্দ্রনাথকে দেখাবো নাকি ওখানে কাকে অন্য ছেলেকে দেখাবো সেটা আমার বিষয়, মানে এই যে ডায়লগটা আর কি ছিল ব্যাপারটা। তো 23শে শ্রাবণ কেন হবে না এই ব্যাপারটা ঠিকই। হ্যাঁ, এই যে একটা মানে ঘাটতাড়ামো আর কি, মানে একজন শিল্পীর ঘাটতাড়ামো, মানে যে আলটিমেটলি তো কোথাও শিল্প ব্যাপারটা মুক্ত, তাকে তো বাঁধা যায় না, কোনো টার্মসে বাঁধা যায় না শিল্পকে অ্যাকচুয়ালি। মানে সেই যে মানে শিল্পের প্রতি মানে এখন তো শিল্প অনেকটাই ব্যবসার দাস হয়ে পড়েছে, মানে অস্বীকার করার জায়গা নেই। মানে শিল্প তো স্বাধীন শিল্প যতটুকু যা আমাদের চারপাশে হয় সেগুলো মানে মানুষ অব্দি পৌঁছাতেই পারে, মানে আমি অন্তত ছবির ক্ষেত্রে মানে মানিক বাবুর মেঘ বা এরকম কতগুলো ছবি মানে এখনো পর্যন্ত উজ্জ্বল ব্যতিক্রম, কিন্তু ব্যতিক্রম, মানে এই যুগে দাঁড়িয়ে আই রিয়েলি মানে আমি আমার রীতিমতো ভাবতে ভয়ই করে যে এই সময় দাঁড়িয়ে যদি মৃণাল বাবু আবার ছবি বানাতেন, যদি বেঁচে থাকতেন, তাহলে তিনি হল পেতেন কিনা। মানে বানিয়ে হয়তো ফেলতেন কষ্টে সৃষ্টে বাজেটে ছবি বানিয়ে ফেলতেন, কারণ সেইভাবেই চিরকাল বানিয়েছেন, কিন্তু তারপর কি মানে মানুষকে দেখাতে পারতেন, সেই সুযোগটা থাকতো জানি না। ঠিকই। হ্যাঁ ঠিক।
এরকম অনেক এবং ছবি আজকের হয়তো সময় থাকলে উনি ব্যাপারটাকে কিভাবে হয় না। ভাবতেন, ও এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, বা মানে সেই শুধু মৃণাল সেন বলে নয়, মানে ইভেন আমি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিনহা, মানে সেই সময়ের কথা বলছি, সেই সময় বা আরো যারা বিশিষ্ট মানুষেরা ছিলেন, মানে সেই সময়টা একটা ফেজ তারা দেখেছে, সেই সময়ের যে আন্দোলন বা সেই সময়ের যে আহ, মানে সেটা তাদের ছবিতেও উঠে এসেছে আর কি। সেটা মৃণাল বাবুর ছবিতে বলি বা সত্যজিৎ রায়ের ছবিতে, মানে সেখানে জন অরণ্য থেকে শুরু করে ওরকম যে বিভিন্ন ছবিগুলো, প্রতিদ্বন্দ্বীর মতন ছবি উনি বানিয়েছেন। তো সেটাই আর কি, মানে এবং এই ব্যাপারটা সৃজিত দা মনে হয় ছবির মধ্যে খুব সুন্দরভাবে দেখিয়েওছেন, একটা যেখানে মানে মৃণাল সেন এবং সত্যজিৎ রায় একসাথে কথোপকথন করছেন যেখানটাতে আর কি, হুম তারা পারস্পরিক ভাবে তাদের ছবি নিয়ে কথাবার্তা বলছেন সেখানটাতে। তো তোমার এই ছবিটা থেকে তুমি কি মানে তোমার প্রাপ্তি হিসেবে তুমি কি পেলে, মানে এই গোটা ছবিটার সাথে জুড়ে থাকার সাথে, মানে এই যে মৃণাল বাবুর আহ মানে নিজের মধ্যে মৃণাল বাবুর যে সত্তাটাকে নেওয়া কিছুক্ষণ সময়ের জন্য, বা তারপর মানুষের যে ভালোবাসাটা পাওয়া, এবং মানে তুমি চঞ্চল দা দুজনেই মানে প্রত্যেকেই মানে আহ, এত ভালোবাসা পেয়েছে আমি দেখছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে, বা তাদের মানে তাদের একটা মানে আমরা ছবি যখন দেখতে গেছিলাম তারা প্রত্যেকেই বেরিয়ে বলছিলেন এই বিষয়গুলো আর কি, এবং যারা খুবই সেই সময়ের মানে আমি বলছি ধরো কেউ হয়তো গেছেন 75-80 সেই এজটাতে, তারা হয়তো সেই সময়টাও দেখেছিলেন আর কি, তারা সেই সময় কিছু জিনিস রিলেট করছেন। এবং যে জায়গাটাতে আর কি মানে তোমার যে ভাইটাল যে জায়গাটা ছিল, যেখানটাতে আমার মনে হলো যে ওই জায়গাটার মানে ওই জায়গাটায় অভিনয় করাটাও খুবই একটা ডিফিকাল্ট ব্যাপারও ছিল, ওই যেখানটাতে কবিগুরু মারা যাচ্ছেন এবং তুমি তাকে শেষবার দেখতে গেছো আর কি, সেখানে যে ওই যে ভিড়টা, এবং সেখানে যে কি ঘটনা ঘটে, যে একজনের হাতে কোনো তার আত্মীয়ের মানে বডিটি ছিল আর কি, এবং সেটি তখন উড়ে যায় আর কি, এবং সেখানে যে ঘটনাটি ঘটে সেটি, হ্যাঁ। তো এই যে বিষয়টা আর কি এত এত কঠিন ভাবে আমাদের সামনে আসে ফলেতে, তো সেটা মানে সেই বিষয়টা মানে তোমার এই ছবিটা থেকে ওভারঅল তুমি কিভাবে মানে পেলে কি ছবিটা থেকে, মানে দর্শকের ভালোবাসা থেকে শুরু করে সবকিছুই বলছি। না সে ভালোবাসা তো মানে সবই ঠিক আছে, কিন্তু এগুলো বাই প্রোডাক্ট, এটা মাথায় রাখতে হবে। হুম হুম হুম। মানে আমি সম্মান দিয়েই বলছি, আবার কিন্তু পরের কাজটা, হ্যাঁ। মানে মানে ভালোবাসাটা প্রাপ্তি একজন শিল্পীর, অবশ্যই সবই ঠিক আছে। তো আমি নিজে যেটা পেলাম মানুষ হিসেবে, সেটা মৃণাল বাবুর দর্শনটা মূলত, মানে যে হুম। দর্শন নিজেকেই প্রত্যেক মুহূর্তে প্রশ্ন করতে শেখায়, সেটাই সম্ভবত সব থেকে বড় টেক অ্যাওয়ে। ঠিকই, ঠিকই। আজকে আমরা এই আর কি। প্রায় 1 ঘন্টার মতন আড্ডা মেরে দিলাম, প্রায় 1 ঘন্টা। তোমার থেকে অনেক কিছু শুনলাম। তোমার আগামী কি কি কাজ আসছে, মানে সামনে আরো কি কি রিলিজ আছে? আহ আগামী মানে আমি আহ মানে এই মুহূর্তে কোনো কাজ আমি করছি না, মানে বেশ কিছু আগে তো হওয়া কাজ যেগুলো, মানে দু একটা এখনো, হুম। মানে এখনো তাহলে ঘুরছে, এরকম একটা ছবি রয়েছে, যেমন ধ্রুবর আশ্চর্য জীবন বলে একটা ছবি আমরা সবাই মিলে বানিয়েছি, অভিজিৎ দা ডিরেক্ট করেছে, সেটা অভিজিৎ চৌধুরী। সেটা বিভিন্ন আচ্ছা। ফেস্টিভ্যালে ঘুরছে, সেটা সম্ভবত এবছরের শেষ দিকে আসতে পারে। আমরা বন্ধুরা মিলেই কাজ করেছি, আমি, ঋষভ এবং আরো বেশ কিছু বন্ধু আছে, আমাদের থিয়েটার আছে বেশ কিছু। তো এটা ভারী অদ্ভুত একটা গল্প, সেটা আপনারা মানে আসলে তখন দেখতে পাবেন। আর এটাই মানে মূলত সামনে আপাতত এক্ষুনি মানে ইমিডিয়েট এবছরের মধ্যে আসার মতন কাজ, আর বাকি কাজের কথাবার্তা চলছে এই অবধি। আর থিয়েটার তো আছেই, থিয়েটারের তো আমি এটা অভিনেতা, ফলে থিয়েটারে বিভিন্ন থিয়েটারে কাজ করে চলেছি এই। আচ্ছা, খুবই ভালো লাগলো তোমাকে আজকের এই আড্ডাটাতে পেয়ে, এবং এই সময়ে আমরা খুবই সংকোচ বোধ করছিলাম যে বিষয়টি কিভাবে করবো, বা আমাদের এর আগেও অনেকগুলো শিডিউল করা ছিল, সেগুলো আমি বললাম যেহেতু যে সেগুলো আমাদের ক্যান্সেল করতে হয়েছে, বাট আমরা শুরু করলাম আবার আহ, এই সময়টাতে, এবং আমরা চেষ্টা করছি এই বিষয়টাও এই মধ্যে থেকে কোনোভাবে মানে আমাদের আওয়াজটাকে তোলার আর কি। তো থ্যাংক ইউ হুম। সো মাচ
সৌরভদা। আশা করছি একটা ভালো সময় কাটালাম আমরা। হ্যাঁ, হুম, বলো বলো বলো। হ্যাঁ, না তুমি বলো, তুমি কি বলছিলে বলো। না মানে এই মনে হওয়াটা আমাদের মিউচুয়াল আর কি, মানে সেটা আমারও একই কথাই মনে হয়েছে। ঠিকই ঠিকই। তোমাকে বলেও ছিলাম এবং আমরা একটা করবো জিনিস, তো তখন আমরা করতে পারিনি। হুম। তো যাই হোক, আমার পরে হয়তো কোনোদিন আবার একটা আড্ডা হবে আমাদের পরে। আহ আজকে আমাদের এখানেই আমরা হয়তো শেষ করব। তুমি শেষের যদি কিছু বলো তোমার কথা আর কি, আহ দর্শকদের জন্য বা আমাদের জন্য। বললাম না, সামগ্রিকভাবে একটাই কথা বলার, বিভিন্ন ধরনের বাংলা ছবি দেখুন, মানে ওই যে কথাটা আগে হচ্ছিল আর কি, কন্টিনিউশনেই বলছি যে মানে দর্শকদের অনুরোধ করব সব রকম বাংলা ছবিরই দর্শক হন, মানে তাতে সামগ্রিকভাবে বোধহয় আমাদের ভাষার ইন্ডাস্ট্রিটারই লাভ আর কি। মানে একই True. সঙ্গে বেলাইন দেখুন, একই সঙ্গে খাদানও দেখুন আর কি, সেটাই কাম্য। ঠিকই, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ কৌরবদা। আমরা এখানেই আড্ডাটি শেষ করছি, আবার কোনো একটা সময় হয়তো হবে। অ্যান্ড বেস্ট উইশেস রইলো তোমার আগামী কাজগুলোর জন্য। খুবই ভালো হোক। আর হ্যাঁ, নিশ্চয়ই। টাটা। টাটা।